হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডম অ্যানিমেশন অ্যান্ড ড্রামার আজকের পর্বে নারুটো ক্লাসিকের 23 নম্বর এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আগের এপিসোডগুলো যারা এখনো দেখেননি, ডিসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া আছে, অবশ্যই দেখে নিবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখি কাকাশি রুম নাম্বার 301 বাইরে টিম 7 এর সাথে দাঁড়িয়ে আছে। তখন কাকাশি বলতে থাকে সাকুরা তাহলে জিউনিন এক্সাম দেওয়ার জন্য এসেছে, তার মানে এখন তোমরা তিনজনই অফিসিয়ালি জিউনিন এক্সাম দেওয়ার জন্য প্রস্তুত। তখন সাকুরা এর মানে জিজ্ঞাসা করে, তখন কাকাশি বলতে থাকে এই এক্সাম শুধুমাত্র তিনজনের গ্রুপেই দেওয়া হয়। তখন সাকুরা বলতে থাকে এক্সাম দেওয়া অথবা না দাও এটা তো আমাদের উপর নির্ভর করে, তাহলে আপনি সেটা মিথ্যে বলেছিলেন। তখন কাকাশি বলে হ্যাঁ। তখন কাকাশি আরো বলে আমি যদি শর্তটা আগেই বলে দিতাম তাহলে সাসকে আর নারুটো তোমাকে ফোর্স করতো এক্সাম দেওয়ার জন্য, যেটা আমি চাইছিলাম না। তখন সাকুরা বলে আমি যদি এখন না আসতাম তাহলে কি হতো? তখন কাকাশি বলে আমি সাসকে আর নারুটোকে এক্সাম দিতেই দিতাম না, কিন্তু এখন যেহেতু তোমরা তিনজনই নিজেদের ইচ্ছা এসেছো, সেহেতু এখন তোমরা তিনজনই জিউনিন এক্সাম দেওয়ার জন্য প্রস্তুত। কাকাশি ওদেরকে আরো বলে ওয়েল ডান, আমি তোমাদের জন্য গর্বিত যে তোমরা আমার স্কোয়াড মেম্বার। তো এরপর টিম 7 ফাইনালি রুম নাম্বার 301 এর ভিতরে ঢুকে পড়ে। আর ভিতরের অবস্থা দেখে অবাক হয়ে যায়, কারণ সমস্ত ব্লিজের গেনিন নিনজারা এসেছে জিউনিন এক্সাম দেওয়ার জন্য। আর ওদের দেখতে অনেক স্ট্রং আর ভয়াবহ লাগছিল। তো এরপর ইনো পেছন থেকে এসে সাসকেকে জড়িয়ে ধরে আর বলে ও সাসকে, আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। যেটা দেখে সাকুরা জ্বলতে থাকে আর বলে হে ইনো, তুমি সাসকে থেকে দূরে থাকো। তখন ইনো বলে তুমি কে এটা বলার? এত বড় মাথাটা নিয়ে তুমি রাস্তায় ঘুরছো কিভাবে? এখান থেকে অন্য জায়গায় যাও। তো এরপর সেখানে ইনোর আরো দুইজন টিম মেম্বার চলে আসে। তখন নারুটো মনে মনে ওদের ভূমিকা দিতে থাকে, যেমন ওর নাম হচ্ছে শিকামারু নারা, আর ও সব সময় কমপ্লেন করতে থাকে কিন্তু নিজে কোনোদিন সমস্যা সমাধানের চেষ্টা করে না। আর অন্য ছেলেটার নাম হলো চোজি, সে সব সময় খেতে থাকে আর ওকে তো সবাই চিনো, ওর নাম হলো ইনো, আর সে পুরো ইউজলেস একটা ক্যারেক্টার। তো এরপর সেখানে আরো তিনজন গেনিন আসে। তখন নারুটো মনে মনে বলতে থাকে ওর নাম হলো হিনাটা, ও বাকি সবার থেকে ভালো, কিন্তু আমি জানি না ও আমাকে দেখলে ও লজ্জা পায় কেন, সেটা আমি জানি না। তো এরপরটা হলো কিবা, আর ওর কুকুরটার নাম হলো আকামারু, আর সে আমার থেকেও বড় শয়তান, নিজেকে সব সময় বস মনে করে। আর এটার নাম হচ্ছে শিনো, ওর ব্যাপারে আমি কিছুই জানি না। তো এরপর সাসকে বলতে থাকে আমাদের 9 জনের গেনিনের মধ্যে সব থেকে পাওয়ারফুল কে? তখন কিবা বলে আমরা অনেক কনফিডেন্সে আছি, কারণ আমরা অনেক বেশি ট্রেনিং করেছি, তো আমাদের হারার সম্ভাবনা খুবই কম। তখন নারুটো চিৎকার করে বলে সাসকেরটা তো আমি জানি না, কিন্তু আমি কোনোদিনও হারবো না আর হারতেও পারি না। তো এরপর একটা ছেলে ওদের মাঝখানে আসে আর বলে তোমরা এখানে কোনো পিকনিক করতে আসনি, তো এত শব্দ করছো কেন? তখন ইনো বলতে থাকে তুমি কে, তুমি কোত্থেকে আসলা? তখন ছেলেটা বলে আমার নাম কাবুটো। তখন সে সবাইকে চারপাশে তাকাতে বলে। তখন ওরা দেখে বাকি সবগুলো গেনিনরা ওদের দিকে তাকিয়ে আছে। তখন কাবুটো বলে এমন কিছু করো না যেটা তোমাদের জন্যই খারাপ হবে। তো এরপর সাকুরা কাবুটোকে জিজ্ঞাসা করে তুমি কি জিউনিন এক্সাম প্রথমবার দিচ্ছ নাকি? তখন কাবুটো বলে না, এটা আমার 7 বার চলছে। তখন সাকুরা বলে তাহলে তো তুমি এক্সপার্ট হয়ে গেছো অনেক। তখন শিকামারু বলে হালাই কি এর এক্সপার্ট, এখন পর্যন্ত নিজেই পাশ করতে পারে নাই। তো এরপর কাবুটো বলতে থাকে তোমাদের যদি ভয় লেগে থাকে তাহলে আমি তোমাদের সাহায্য করতে পারি। আমি 4 বছর শুধুই নষ্ট করিনি, আমার কাছে সবকিছুই সম্পর্কে অনেক তথ্য আছে। তো তোমরা যদি কিছু জানতে চাও তাহলে বলো, আমি আমার কার্টের মাধ্যমে তোমাদের সেই অজানা বিষয়গুলো সম্পর্কে জানাতে পারবো। তখন সাসকে জিজ্ঞাসা করে এটার সাহায্যে কি একজন গেনিন সম্পর্কেও জানা যাবে? তখন কাবুটো বলে হ্যাঁ, আমার কাছে সব নিনজারই প্রোফাইল আছে। তখন সাসকে ওকে গারা আর রকলির সম্পর্কে জানাতে বলে। তখন কাবুটো রকলির কার্ড বের করে, যেখানে আমরা দেখতে পাই রকলির 20টি ডি র্যাঙ্ক 11টি সি র্যাঙ্কের মিশন কমপ্লিট করেছে, আর ওর স্কোয়াড মেম্বারে আছে নোজি আর টেনটেন। তো এরপর কাবুটো গারার কার্ড বের করে, যেখানে দেখা যায় ও 8টা সি র্যাঙ্ক এবং একটা বি র্যাঙ্ক মিশন কমপ্লিট করেছে। তখন কাবুটো আর সাসকে চিন্তায় পড়ে যায় যে ও একজন গেনিন হয়েও বি র্যাঙ্ক
র্যাঙ্কের মিশন কিভাবে কমপ্লিট করেছে। তো এরপর কাবুটো বলতে থাকে ব্লিজ অফ সাউন্ড এই কিছুদিন ধরে নিজেদের বসতি স্থাপন করেছে, তো এই জন্য ওদের ব্যাপারে আমার কাছে তেমন কোনো তথ্য নেই। তো এরপরের সিনে আমরা দেখি সাকুরা মনে করতে থাকে নারুটো ভয় পাচ্ছে আর অনেক নার্ভাস হয়ে গেছে। তখন সে নারুটোকে উৎসাহ দিতে যায়, কিন্তু তখনই নারুটো চিৎকার দিয়ে সব নিনজাদের বলতে থাকে আমার নাম নারুটো উজুমাকি আর আমি তোমাদের সবাইকে হারাতে চলেছি, বিশ্বাস করো। যেটা দেখে সাসকে আর কাবুটো স্মাইল করতে থাকে আর বাইরে দাঁড়ানো কাকাশিও এটা শুনে স্মাইল করতে থাকে। তখন সাকুরা নারুটোকে এই ব্যবহারের জন্য সবার কাছে মাপ চাইতে বলে। অন্যদিকে সাউন্ড অফ ব্লিজের তিনজন নিনজা নিজেদের পাওয়ার দেখানোর জন্য কাবুটোর উপরে হামলা করে, কিন্তু কাবুটো সেই অ্যাটাক গুলোকে ডস করে ফেললে, কিন্তু তারপরেও ওর চশমার গ্লাস গুলো ভেঙে যায়। এইটা দেখে সবাই অবাক হয়ে যায়। তখন সাসকে বলতে থাকে কাবুটো তো ডস করেছিল, তারপরও এমনটা হলো কিভাবে। তখন কাবুটো মাথা ঘুরিয়ে পড়ে যায়। তখন নারুটো আর সাকুরা কাবুটোকে সামলায়। তখন সে নিনজারা বলতে থাকে 4 বছর ধরে তুমি এক্সাম দিচ্ছ, তারপরেও তোমার কোনো উন্নতি হচ্ছে না কাবুটো। তখন হলের সবাই ওদের দিকে তাকিয়েছিল, কিন্তু তখনই একটা ব্লাস্ট হয়। ব্লাস্টের ধোঁয়া সরার পর আমরা দেখতে পাই যে একজন লোক অনেকগুলো নিনজাদের সাথে দাঁড়িয়ে আছে। তখন সেই লোকটা বলতে থাকে অপেক্ষা করানোর জন্য দুঃখিত, আমার নাম মারিনো ইগিমি আর আমি তোমাদের জিউনিয়ন সিলেকশন এক্সামের প্রথম রাউন্ডের এক্সামিনার। আর এরই সাথে এই এপিসোডটির সমাপ্তি হয়। তো এর পরবর্তী এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডাম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো ক্লাসিকের 24 নম্বর এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আগের এপিসোডগুলো যারা এখনো দেখেননি ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখি ইগিমি সাউন্ড ব্লিজের নিনজাদের সাবধান করে আর বলে তোমরা কি এক্সাম দেওয়ার আগে কি ফেল হয়ে যেতে চাও নাকি। তখন সাউন্ড ব্লিজের নিনজারা ইগিমির কাছে ক্ষমা চায় আর বলে এটা আমার প্রথম এক্সাম, আমি এক্সাইটমেন্টের চুটে এমনটা করে ফেলেছি। তখন ইগিমি বলে তোমাদের একে অপরের সাথে ফাইট করার সুযোগ দেওয়া হবে, কিন্তু এক্সামের ভেতরে, এক্সামের বাহিরে না। কিন্তু এর মানে এই না যে তুমি অন্যজনকে জানে মেরে ফেলবে। আর যেই স্টুডেন্ট এই রুমের বাইরে যাবে তাকে এক্সাম থেকে বের করে দেওয়া হবে। তো এরপরে গিমি সবাইকে বলে তোমরা নিজেরা নিজেদের টেক গুলো নিয়ে নাও আর যার যেখানে সিট পড়েছে সেখানে বসে পড়ো। তো এটা ছিল ফার্স্ট রিটেন টেস্ট। রিটেন টেস্টের নাম শুনে নারুটো রেগে যায় আর বলে জিউনিয়ন এক্সামেও আবার লেখালেখির এক্সাম থাকে নাকি। তো এরপর আমরা দেখি সব গেনিনরা নিজেদের সিটে বসে পড়েছে আর ওদেরকে পাহারা দেওয়ার জন্য জিউনিয়নরাও নিজেদের জায়গায় বসে পড়েছে। তখন নারুটো অনেক গাবড়ে ছিল, কিন্তু তখন একটা মেয়ে নারুটোকে ডাক দে। তখন নারুটো দেখতে পায় সেই মেয়েটা আর কেউ না, সেটা হলো হিনাতা। তখন নারুটো মনে মনে বলতে থাকে হিনাতা আমার পাশে বসেছিল, কিন্তু আমি সেটা টেরও পাইলাম না। তখন হিনাতা বলে চলো নারুটো আমরা এক্সামটাকে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করি। তখন নারুটো বলে হ্যাঁ চলো। তো এরপর আমরা দেখি ইগিমি এক্সামের রুলস সবাইকে সুন্দর করে বোঝাতে থাকে। তখন ইগিমি বলতে থাকে শুরুতে সবাইকে 10টা প্রশ্ন দেওয়া হবে, যার পূর্ণ নম্বর 10। প্রতিটা প্রশ্নের ভুল উত্তরের জন্য 1 নম্বর করে কাটা হবে। আর দ্বিতীয় হচ্ছে ফার্স্ট অথবা ফেল, এটা পুরো টিমের নম্বরে মনিটর করে করা হবে। এটা শুনে সবাই তখন শকড হয়ে যায়। তখন সাকুরা মনে মনে বলতে থাকে এখন তো আমরা কোনোদিনই পাস করতে পারবো না, কারণ নারুটো একটা প্রশ্নের উত্তরও ঠিক মতো লিখতে পারবে না। তো এরপরে গিমি তৃতীয় রুলস বলে, যেটা হচ্ছে যতবার টিচাররা গেনিনদের চিটিং করতে ধরে ফেলবে ততবার সেই গেনিনদের 2 নম্বর করে মার কাটা হবে। তখনই গিমি বলে তোমরা যদি চিটিং করতে চাও তাহলে পারো, কিন্তু এমন ভাবে করতে হবে যাতে কেউ তোমাদের ধরতে না পারে, আর যদি ধরে ফেললে তাহলে এটা তোমাদের জন্য খারাপ হবে। তখন সাকুরা মনে মনে বলতে থাকে নারুটো যদি 0 পায় তাহলে আমি আর সাসকে সেটা সামলে নিতে পারবো। কিন্তু তখনই গিমি বলে কোন টিমের একজন যদি ফেল হয়ে যায় তাহলে পুরো টিমকে ফেল করিয়ে
দেয়া হবে। তখন নারুটো মনে মনে বলতে থাকে এখন তো সাকুরা আর সাসকে আমাকে মেরে ফেলবে। তো এরপরে গিমি বলতে থাকে এক্সামের লাস্ট প্রশ্ন এক্সাম শুরু হবার 45 মিনিট পরেই দেওয়া হবে, আর এক্সামটা 1 ঘন্টার মতো, তাই তোমরা এখন এক্সামটা শুরু করতে পারো। তো এরপর সব গেনিনরা টেস্ট শুরু করে, কিন্তু দেখা যায় এক্সামের প্রশ্নগুলো অনেক কঠিন এসেছে। সাকুরা আর সাসকে মনে মনে বলতে থাকে নারুটো যেন কোনো মতে পাস হয়ে যায়, আর অন্যদিকে নারুটো মনে মনে বলতে থাকে আমি এর আগেই এর থেকে বড় বড় মুশকিলে পড়েছি, তো এটা আমার জন্য নতুন না, আর এটা তো আমি কমপ্লিট করেই ফেলবো। তো এরপর নারুটো যখন সবগুলো প্রশ্ন দেখে তখন সে বলতে থাকে এখন তো আমি গেছি। অন্যদিকে সাসকের প্রশ্নগুলো বুঝে উঠতে পারছিল না। অন্যদিকে সাকুরা মনে মনে বলতে থাকে এই এক্সামের মানেই হলো চিটিং করতে হবে, কিন্তু ওরা যদি ধরা পড়ে যায় তাহলে তো সমস্যা। অন্যদিকে সাসকে এক্সামের ধরনটা বোঝার চেষ্টা করে আর বলে যতগুলো টিচার এখানে বসে আছে তারা সবাই অনেক বিপজ্জনক, কিন্তু সাসকে হঠাৎ করে ইগিমির কথা মনে করে, যেখানে ইগিমি বলেছে চিটিং করতে চাইলে করতে পারো, কিন্তু এমন ভাবে করতে হবে যাতে কেউ তোমাকে ধরতে না পারে। ইগিমি আরো বলেছিল যদি নিনজা হতে চাও তাহলে নিনজাদের মতো চিন্তা করো। তখন সাসকে বুঝতে পারে এই টেস্ট শুধু গেনিনদের মেধা টেস্ট করা নয়, এই টেস্টের মূল কারণ হচ্ছে নিনজাদের কমিউনিকেশন স্কিল এবং বিভিন্ন তথ্য একত্র করার স্কিল টেস্ট করার জন্য। লিখিত পরীক্ষা তো শুধু দেখানোর জন্য, আসল কথা হচ্ছে উনি চায় আমরা যাতে চিটিং করি কিন্তু ধরা পড়া যাবে না। তখন সাসকে মনে মনে বলতে থাকে যদি নারুটো এই লিখিত পরীক্ষাটার আসল মানেটা বুঝতে পারে তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। তো এরপর সাসকে চিন্তা করতে থাকে এই এক্সামে যদি তথ্য একত্র করার চেষ্টা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এখানে এমন একজন আছে যে কিনা সবগুলো প্রশ্নের উত্তর জানে। তো এরপর সবগুলো জ্ঞানী নিজেদের মতো এক্সাম দিতে থাকে। সর্বপ্রথমে আমরা গারাকে দেখতে পাই, তখন সে নিজের হাতে বালি নিয়ে কিছু একটা করার চেষ্টা করছিল, যেটা দেখে কানকুরু মনে মনে বলতে থাকে গারা মনে হয় এই এক্সামের আসল মানেটা বুঝে ফেলেছে। অন্যদিকে কিবার কুকুরটা সকল অ্যান্সার দেখে কিবাকে বলে দিচ্ছে, আর এদিকে যে নিনজাটা কাবুটোর উপরে হামলা করেছিল সে নিজের সাউন্ড অ্যানালাইজিং টেকনিক ব্যবহার করে অ্যান্সার গুলো লিখতে থাকে, আর সেই অ্যান্সার গুলো একটা মাছি দেখে শিনুকে বলে দে। তখন শিনু অ্যান্সার গুলো লিখতে শুরু করে। এদিকে টেনটেন উপরের আয়নাগুলোকে সুতো দিয়ে কন্ট্রোল করে অ্যান্সার গুলো দেখে ফেলে, আর সেই অ্যান্সার গুলো রকলিকেও দেখায়। অন্যদিকে নারুটো এখনো কিছুই লিখতে পারছিল না। তখন সে মনে মনে বলতে থাকে আমি যদি এখন চিটিং করি আর ধরা পড়ে যাই তাহলে আমার কারণে সাসকে আর সাকুরা বিপদে পড়ে যাবে। তখন হিনাতা বলতে থাকে তুমি চাইলে আমারটা কপি করতে পারো। তখন নারুটো চিন্তা করে হিনাতা আমাকে কেন দেখাতে চাইছে, এটা কোনো চাল নয় তো। তখন নারুটো বলে তুমি আমাকে কেন দেখাতে চাইছো। তখন হিনাতা বলে আমি চাই না আমাদের একাডেমির কেউ ফেল হয়ে যাক আর আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, আমি চাই আমরা সবাই শেষ পর্যন্ত একই সাথে থাকি। তখন নারুটো মনে মনে বলতে থাকে শুধু শুধু হিনাতার উপরে সন্দেহ করেছিলাম। তো এরপর নারুটো যখন হিনাতার খাতা দেখার জন্য যায় কিন্তু তখনই একটা কোনায় নারুটোর কান গ্যাসে পিছনের ডেস্কে লেগে যায়। তখন সে গেনিন জিজ্ঞাসা করে তুমি এমনটা কেন করলে। তখন টিচার বলে তোমাকে আমি 5 বার কপি করতে দেখে ফেলেছি, তোমার 10 মার্ক কাটা গেছে, তো এখন তুমি আর তোমার টিম সবাই ফেল হয়ে গেছো। একইভাবে অনেকগুলো টিম ফেল হয়ে যায়, যার ফলে নারুটো আর কপি করার সাহস পায় না। তখন নারুটো হিনাতাকে বলে আমি চাই না আমার জন্য তোমার কোনো সমস্যা হোক। তখন হিনাতা নারুটোর কথা শুনে ইমপ্রেস হয়ে যায় আর বলে নারুটো আসলেই অনেক ভালো, ও আমারও কেয়ার করে, কিন্তু নারুটোর অবস্থা তো তোমরা দেখতে পারতেছো। তো এরপর আমরা নজিকেও দেখতে পাই, তখন সে নিজের বেকুগান টেকনিক ব্যবহার করে কপি করতে থাকে, আর বেকুগান হলো এক ধরনের কেকেগানকাই যেটা শারিনগানের মতোই, আর এটা এক ধরনের চোখের মতো পাওয়ার, আর এই ব্যাপারে আমরা সামনে জানতে পারবো। তো এরপর সাসকে নিজের শারিনগান ব্যবহার করে কপি করতে থাকে। এদিকে ইনো নিজের মাইন্ড ট্রান্সফার টেকনিক ব্যবহার করে সাকুরার ভেতরে ঢুকে পড়ে আর সবগুলো অ্যান্সার দেখে ফেলি। এইটাই ইনোর ব্লিজের একটা স্পেশাল টেকনিক যেটাকে মাইন্ড ট্রান্সফার টেকনিক বলি। তো এরপর গারা এবং কানকোরো একইভাবে নিজেদের স্পেশাল স্কিল গুলো ইউজ করে কপি করতে থাকে। তো লাস্ট সিনে আমরা দেখি নারুটো নিজে মনে মনে বলতে থাকে এক্সামের লাস্ট প্রশ্নটাই সিদ্ধান্ত নিবে আমি পাস করব না ফেল করব, আর এর সাথে এই এপিসোডটার সমাপ্তি হয়। তো এর পরবর্তী
পরবর্তী এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো ক্লাসিকের 25 নম্বর এবং 26 নম্বর এপিসোডগুলো এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আগের এপিসোডগুলো যারা এখনো দেখেননি, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখি বেশিরভাগ গেনিন এক্সাম থেকে বের হয়ে গেছে। তখনই কিমি বলতে থাকে 45 মিনিট হয়ে গেছে, এখন আমি তোমাদের এক্সামের লাস্ট প্রশ্নটা দিব। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, তোমাদেরকে লাস্ট প্রশ্ন দেওয়ার আগে আমি একটা স্পেশাল রুল বলতে চাই। তখন কানকুরো ক্লাসের ভিতরে ঢুকে, তখন ইগিমি বলতে থাকে তোমার পুতুলের খেলাটা ফালতু ছিল না। তখন কানকুরো বুঝতে পারে ইগিমি ওকে ধরে ফেলেছে, কিন্তু ইগিমি ওকে তারপরও বসতে বলে। এর মানে ইগিমি সবগুলো গেনিনদের কপি করা সম্পর্কে জানতো, কিন্তু তারপরও কাউকে কিছুই বলে না। এর কারণ হচ্ছে রুলস ছিল পাশে থাকা টিচারদের হাত থেকে বাঁচা, নাকি ইগিমির হাত থেকে। পরবর্তী সিনে আমরা দেখি কাকাশি, আসুমা এবং করুনাই সেন্সি ইগিমি সম্পর্কে কথা বলছিল। তখন করুনাই ইগিমি সম্পর্কে জানতে চায়। তখন কাকাশি বলে ইগিমি একজন প্রো নিনজা। তখন করুনাই সেন্সি বলে প্রো, তবে কোন জায়গায়? তখন আসুমা বলে ইগিমি টর্চার এবং ইন্টারগ্রেশন প্রো। আসুমা আরো বলে ইগিমি টর্চার এবং ইন্টারগ্রেশন স্কোয়াডের লিডার। আমাদের স্টুডেন্টরা এখন মনে হয় অনেক মেন্টাল স্টেজে আছে। তো পরবর্তী সিনে আমরা দেখি ইগিমি সবাইকে রুলস বলছে। তখন ইগিমি বলে প্রশ্ন নেওয়ার আগে তোমাদের এটা ডিসাইড করতে হবে যে তোমরা কি আদৌ 10 কোশ্চেন নিতে চাও। যেটা শুনে তেমারি বলতে থাকে যদি না নিই তাইলে কি হবে। তখন ইগিমি বলে যে মানা করবে সে ফেল হয়ে যাবে, এর সাথে তার পুরো টিমও ফেল হয়ে যাবে। আর এই প্রশ্নটা রুলস হচ্ছে কেউ যদি কোশ্চেনটা নেয় এবং ভুল উত্তর দেয় তাহলে সেই স্টুডেন্ট জীবনে আর কোনোদিন জিউনিন এক্সাম দিতে পারবে না। এর মানে সে সারা জীবন জ্ঞানীন হয়ে থাকবে। তখন কিবা বলতে থাকে কিন্তু এইখানে এমন কিছু জ্ঞানীন আছে যারা ফেল হয়েছিল কিন্তু তারপরও এক্সাম দিচ্ছে। তখন ইগিমি বলে এই বছরের জ্ঞানীনরা আনলাকি, কারণ তাদের এক্সামিনার হলো ইগিমি মেরিনো, মানে আমি। তখন ইগিমি আরো বলে তোমরা চাইলে কুইট করতে পারো। তো তোমরা যারা কুইট করতে চাও তারা নিজেদের হাত তুলো, এতে একটা লাভ হবে যে তোমরা আগামী বছর আবারও এক্সাম দিতে পারবে। তখন ইগিমি সবাইকে আরেকটা সাইকোলজিক্যাল প্রেসার দেয়। ইগিমি বলে 10 কোশ্চেন নিয়ে ভুল উত্তর দিয়ে সারা জীবনের জন্য জ্ঞানীন থাকার চেয়ে কুইট করে পরের বছর আবার চেষ্টা করা অনেক ভালো। আর ইগিমির এই কথা শুনে অনেকে নিজেদের হাত তুলে। অন্যদিকে আমরা দেখি সাকুরা নারুতোকে দেখে বলতে থাকে হোকাগি হওয়া ওর ছোটবেলার স্বপ্ন ছিল, আর ওর স্বপ্নটাকে পূরণ করার জন্য আমার হাত তুলে দিব। তো সাকুরা তার হাত তুলতে যায়, কিন্তু তখনই নারুতো নিজের হাত তুলে দেয়, যার ফলে এইটা দেখে সবাই অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি আসুমা বলতে থাকে এগিমি যে কোনো মানুষকে মেন্টালি স্টেজ করে কন্ট্রোল করতে পারে আর তার দুর্বল পয়েন্ট সম্পর্কে জানতে পারে। অন্যদিকে নারুতো নিজের হাত তুলে অনেক জোরে টেবিলের সাথে আঘাত করে আর অনেক জোরে বলতে থাকে আমি কোনোদিনই কুইট করব না, যা কিছুই হয়ে যাক না কেন, আমি যদি সারা জীবন জ্ঞানীন হয়ে থাকি তারপরও আমি একদিন হোকাগি হয়ে দেখাবো। আর এটা শুনে সবাই অবাক হয়ে যায় এবং ইমপ্রেসও হয়ে যায়, যার ফলে সবাই অনেক কনফিডেন্স হয়ে যায়। তখন ইগিমি বলতে থাকে আমি আবারও জিজ্ঞাসা করছি যে কেউ কি কুইট করতে চাও। তখন ইগিমি অপেক্ষা করে, কিন্তু কারো চোখে মুখে কুইট করার লক্ষণ না পেয়ে ইগিমি সবাইকে বলে তো তোমরা সবাই জিউনিন এক্সামের প্রথম রাউন্ড কমপ্লিট করে ফেলেছো, তো তোমরা সবাই পাস হয়ে গেছো। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন সাকুরা বলে কিন্তু কোশ্চেনের কি হলো, এটা তো এখনো জিজ্ঞাসা করা হলোনি। তখন ইগিমি বলে এমন কোনো প্রশ্নই ছিল না। তখন তেমারি বলে প্রথম 9টা কোশ্চেনও কি এরকমই ফালতু ছিল? তখন ইগিমি বলে তোমাদের প্রথম 9টা প্রশ্ন ছিল ইনফরমেশন কালেক্ট করার স্কিলকে পরীক্ষা করা। তখন নারুতো বলে আমি জানতাম
এরকমই কিছু একটা হবে। তখন ইগিমি আরো বলে তোমাদের প্রথম 9টা কোশ্চেন ছিল জিনিন লেভেলের কোশ্চেন, যেটা গেনিন কোনোদিনই সমাধান করতে পারবে না। তো এই জন্য তোমাদের মধ্যে দুজন জিউনিনও বসেছিল যারা সবগুলো প্রশ্নের উত্তর জানে, আর তোমরা ওদের থেকে কপি করতে পারো। তখন নারুতো অবাক হয়ে যায় যে এই কথাটা অবাধে সবাই বুঝে ফেলেছিল। তখন এই গেমে সবাইকে এই টেস্টের আসল মানে বুঝায়, যেটা হলো তোমরা যদিও তোমাদের টিমমেটদের থেকে দূরে ছিলে তারপরও একটা টিম ওয়ার্ক ছিল, আর আমি জেনে শুনে এমন প্রেসার বানিয়েছিলাম যেটা তোমাদের ভুলের মাসুল তোমাদের টিমমেটদেরকেও দিতে হয়। একজন নিনজাকে প্রেসারের ভেতরে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত, আর একজন নিনজা কোনোদিনই হার মানে না। কিন্তু তখনই আমরা দেখি একজন মহিলা জানালা ভেঙে রুমের ভেতরে ঢুকে পড়ে, আর আজব ভাবে একটা ইন্ট্রো নেয়। তখন ওই মহিলা বলে আমি তোমাদের সেকেন্ড রাউন্ডের এক্সামিনার, আর আমার নাম আনকো মিতারাশি। তো এরপর আনকো বলতে থাকে ইগিমি এবার অনেক বেশি স্টুডেন্ট পাস করিয়ে দিয়েছে, কিন্তু সেকেন্ড রাউন্ডে অর্ধেকের বেশি বেরিয়ে যাবে। তখন আনকো সবাইকে বলতে থাকে তোমাদের পরবর্তী এক্সাম কালকে শুরু হবে, তো তোমরা তোমাদের জুনিয়র নিনজাদের কাছ থেকে সময় এবং স্থান জেনে নিও। তো এরপরের সিনে আমরা দেখি ইগিমি টেস্ট পেপার গুলো কালেক্ট করছে। তখন সে দেখে নারুতো সাদা খাতা জমা দিয়েছে। তখন ইগিমি স্মাইল করে বলতে থাকে আমি আজকে এমন একটা স্টুডেন্টকে পাস করালাম যে কিছুই লেখে নাই। নারুতো উজুমাকি অদ্ভুত একটা বাচ্চা। তো লাস্ট সিনে আমরা দেখি আনকো সবাইকে বলতে থাকে এই জায়গাটার নাম হচ্ছে এরিয়া 44 ট্রেনিং এরিয়া, আর এটাকে ফরেস্ট অফ দ্য ডেডও বলা হয়। আর এরই সাথে 25 নম্বর এপিসোডটি শেষ হয়ে যায়। তো এপিসোড 26 এর শুরুতে আমরা দেখি টিম 7 ফরেস্ট অফ দ্য ডেথ এর সামনে দাঁড়িয়ে আছে। তখন নারুতোর পেছনে আবারও একটা পাথর ঘুরতে থাকে। তখন নারুতো বুঝতে পারে ওর পেছনে কোনোহামারু ঘুরছে। তো এরপর কোনোহামারু এবং ওর দুই টিমমেট বেরিয়ে আসে। তো নারুতো বলতে থাকে আমার কাছে তোমাদের সাথে খেলার সময় নাই, আমি এক্সাম দিচ্ছি। তখন কোনোহামারু বলতে থাকে আমিও এখানে খেলতে আসিনি, আমি এখানে স্কুলের নিউজ পেপারের জন্য জিউনিয়ন এক্সামের উপর স্টোরি লিখতে এসেছি। তো এরপর আমরা দেখি নারুতো সাকুরা এবং সাসকে নারুতো অ্যানিমের পুরো স্টোরিটাকে বলতে থাকি। মানে এখন পর্যন্ত সিরিজটির এপিসোড 1 থেকে 25 এপিসোড পর্যন্ত যা যা হয়েছে সবকিছুই বলতে থাকি। আর 26 নম্বর এপিসোডে নতুন কিছুই নাই। এই এপিসোডটা বানানোর কারণ হচ্ছে আমরা এখন পর্যন্ত যা যা কিছু দেখেছি সে সবকিছু রিমাইন্ড করতে পারি। আর এরই সাথে 26 নম্বর এপিসোডটি শেষ হয়ে যায়। আর এই এপিসোডটা দেখতে বা বুঝতে চাইলে আপনারা আমার চ্যানেল থেকে পুরো নারুটো সিরিজটি দেখতে পারেন। তো দৈনন্দিন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো ক্লাসিকের 27 এবং 28 নম্বর এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আগের এপিসোডগুলো যারা এখনো দেখেননি ডিসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিংক দেওয়া আছে, অবশ্যই দেখে নিবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখি দ্বিতীয় এক্সাম শুরু হতে যাচ্ছে। তখন আনকু বলতে থাকে এখন ওরা বুঝতে পারবে এই জায়গাটার ফরেস্ট অফ ডেথ কেন বলা হয়। তখন নারুতো বলতে থাকে আমি কোনোদিনও ভয় পাবো না। তখন আনকু নারুটোর দিকে কোনায় ছুঁড়ে মারে, যেটা থেকে নারুটো বাঁচতে পারে না, আর ওর গালে একটা কাট লেগে যায়, আর সেখান থেকে রক্ত পড়তে থাকে, আর কোনাইটা পেছনে একটা মেয়ের সামনে গিয়ে পড়ে। এরপর আমরা দেখি আনকু নারুতোর পেছনে এসে ওর গলায় কোনায় ধরে বলতে থাকে তোমার মতো ছেলেরাই সবার আগে মারা যায়। তখন সেই মেয়েটা আনকুর পেছনে আসে, আর আনকুর ছুরা কোনাইটা আনকুকে ফিরিয়ে দেয়, যেটা দেখে নারুটো অনেক ভয় পেয়ে যায়, কারণ সেই মেয়েটাকে দেখতে অনেক ভয়ঙ্কর লাগছিল। তো এর পরের সিনে আমরা দেখি আনকু সবাইকে একটা করে ফর্ম দেয়, আর বলে এই এক্সামে অনেক স্টুডেন্ট মারাও যেতে পারে, এই জন্য এই ফর্মটা ফিল আপ করা অতি গুরুত্বপূর্ণ। আনকু আরো বলে এই টেস্ট অনেকটা এক্সট্রিম সার্ভাইভাল টেস্ট হতে যাচ্ছে। তো এরপর আনকু এই এরিয়াটা সম্পর্কে বলতে থাকে। তখন সে বলে এইটা হলো একটা সার্কেল এরিয়া, মানে এই এরিয়ার ভেতরে একটা নদী, একটা জঙ্গল এবং একটা টাওয়ার আছে, আর এই এরিয়াটার ভিতরে ঢোকার জন্য 44টা প্রবেশ পথ আছে, আর প্রত্যেকটা প্রবেশ পথ থেকে টাওয়ারের দূরত্ব 10 কিলোমিটার। আজ তোমাদের একটা কঠিন সার্ভাইভাল সমস্যার ভেতর দিয়ে যেতে হবে। তখন সে সবাইকে দুইটি স্ক্রল দেখায়, আর বলে এই দুইটা
স্ক্রলের উপরে এই পুরো এক্সামটা নির্ভর করে আছে, আর এই দুইটা স্ক্রলের নাম হচ্ছে স্ক্রল অফ হেভেন এবং স্ক্রল অফ আর্থ। তখন আনকু বলতে থাকে এইখানে প্রথম রাউন্ডে পাস হওয়া যত গেনিন আছে তাদের মধ্যে অর্ধেককে স্ক্রল অফ হেভেন দেওয়া হবে আর বাকি অর্ধেককে দেওয়া হবে স্ক্রল অফ আর্থ। তো যেই টিম জিততে চায় তাকে দুটো স্ক্রল একত্র করে টাওয়ার পর্যন্ত নিয়ে আসতে হবে। তখন সাকুরা বলে তার মানে কোনো টিমের যদি স্ক্রল চুরি হয়ে যায় তাহলে সেই টিম বাদ হয়ে যাবে। তখন আনকু বলে এই সব কিছুর টাইম লিমিট আছে, এই টাইম লিমিটের মধ্যেই মিশনটা কমপ্লিট করতে হবে, আর সময় হলো 120 ঘন্টা, আর খাবারও তোমাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হবে। আর জঙ্গলের ভেতরে অনেক বিপজ্জনক গাছপালা এবং পশু পাখি আছে যেগুলো থেকে তোমাদের বাঁচতে হবে। তখন শিকামারু বলতে থাকে আমরা কি মাঝখানে কুইট করতে পারবো না? তখন আনকু বলে মাঝখানে কুইট করলেও তোমাদের 5 দিন ভেতরেই থাকতে হবে। তো এরপর আনকু এক্সামের কিছু কন্ডিশন বলতে থাকে। তখন সে বলে প্রথম কন্ডিশন, কোন টিম যদি দুটো স্ক্রলকে একসাথে করে টাওয়ার পর্যন্ত না নিয়ে আসতে পারে তাহলে সেই টিম ফেল হয়ে যাবে। আর দ্বিতীয় কন্ডিশন হচ্ছে কোন টিমের যদি এমন কোন জ্ঞানীন থাকে যে এক্সাম চলাকালীন অনেকটা পরিমাণে ইনজুরি হয়ে গেছে যা খুব সহজে রিকভার করা সম্ভব নয় তাহলেও সেই টিম ফেল হয়ে যাবে। আর তৃতীয় কন্ডিশন যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হলো স্ক্রলগুলোকে টাওয়ার পর্যন্ত না নিয়ে আসা পর্যন্ত কেউ দেখতেও পারবে না যে সেটার ভেতর কি আছে। তখন নারুতো জিজ্ঞাসা করে যদি কেউ দেখে ফেলি তাহলে কি হবে? তখন আনকু বলে তুমি যদি দেখে ফেলো তাহলে তুমি নিচেই বুঝে ফেলবি। তো এরপর আনকু বলতে থাকে এই টেস্ট একজন নিনজার রিয়েল এবিলিটিকে চেক করার জন্য। তো এখন তোমরা তোমাদের ফর্মগুলো জমা দিয়ে স্ক্রলগুলো নিয়ে নাও আর নিজেদের ইন্টারেস্ট ডোরের সামনে গিয়ে দাঁড়াও। এরপর আমরা দেখি সবাই নিজেদের স্ক্রলগুলো নিয়ে ইন্টারেস্ট ডোরের সামনে দাঁড়িয়ে পড়েছে। এরপর ইন্টারেস্ট খুলতে সবগুলো টিম ট্যাপ লাগানো আর অন্য টিমকে খুঁজতে থাকে। তো এরপরের সিনে আমরা দেখি কিবা হিনাতা এবং শিনো এক জায়গায় দাঁড়িয়ে কথা বলছে। তখন গাছের উপর থেকে কিছু নিনজা ওদেরকে দেখছিল। তখন ওরা বলতে থাকে ওরা তো বাচ্চা। তখন ওরা কিবা টিমের উপরে অ্যাটাক করতে যায় কিন্তু তখনই উপর থেকে কি যেন পড়তে থাকে আর সেই গেনিন গুলো একটা জালে আটকা পড়ে যায়। এখানে কিবার টিম আসলে একটা ফাঁদ পেতে রেখেছিল। তো পরবর্তী সিনে আমরা টিম 7 কে দেখতে পাই। তখন নারুতো বলে আমার টয়লেট করতে হবে। তখন সে একটা জারের ভেতরে যায়। তো টয়লেট করে আসার পর নারুতো দাঁড়ায়। তখন সাসকে নারুতোর উপরে হামলা করে। তখন দুজনেরই ভেতরে ভালো একটা ফাইট হয়। তখন সাকুরা বলতে থাকে তুমি নারুতোকে মারছো কেন? তখন সাসকে বলতে থাকে তুমি নারুতোকে একটু মনোযোগ দিয়ে দেখো, ওর গালে একটা কাট ছিল সেটা এখন নেই, আর ওর পায়ের প্যান্টটা উল্টো পরা খেয়াল করে দেখো। তখন সে নিনজা ওর আসল ফর্ম দেখায় আর সাসকে আর সাকুরার উপরে হামলা করে দেয়। আর এর সাথে আমাদের 27 নম্বর এপিসোডটি শেষ হয়ে যায়। তো 28 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি সবগুলো টিম জঙ্গলের ভেতরে এন্ট্রি করে ফেলেছে আর অন্য টিমের থেকে স্ক্রলটা কিভাবে নেওয়া যায় তার জন্য প্ল্যান বানাচ্ছে। তো এরপরের সিনে আমরা দেখি যে নিনজাটা নারুতোর ফর্ম নিয়ে ছিল ও সাসকে আর সাকুরার উপরে হামলা করে দেয় এবং সাসকের গাছের উপরে উঠে ফায়ার বল জুৎসু ব্যবহার করে, কিন্তু নিনজাটা সেই অ্যাটাকটাকে ডস করে ফেলে। তখন সাসকে গাছের উপর থেকে নারুতোকে দেখতে পায়। তখন নারুতো বাদ অবস্থায় ছিল। তখন সাসকে নারুতোর দিকে একটা কোনায় ছুঁড়ে মারে যাতে নারুতো রশি কেটে বাহিরে আসতে পারে। তো এরপর সে নিনজা সাসকের উপরে কোনায় শুরিকেন এবং পেপার বোমা হামলা করে আর সাসকে সেগুলোকে ডস করে ফেলে। কিন্তু তখনই সেই নিনজা সাসকের পেছনে আসে আর ওর গলায় কোনায় ধরে। তখন সাকুরা চিৎকার দিয়ে সেই নিনজাটার মনোযোগ নষ্ট করে ফেলে আর তখনই সেখানে নারুতো চলে আসে। তো এরপর সাসকে শারিনগান ব্যবহার করে চাকরা অ্যাবজর্পশন টেকনিক ব্যবহার করে সেই নিনজাটার উপরে হামলা করে। তখন নিনজাটা সেটাকে ডস করে ফেলে আর তখনই সাসকে ওর পেছনে এসে ওর বুকে একটা কোনায় মেরে দেয়। তখন সাসকে সাকুরা এবং নারুতোকে অ্যালার্ট থাকতে বলে কারণ ওর সাথে আরো নিনজা থাকতে পারে। তখন সেই নিনজাটা বলে আমি এটাই ভুল করেছি যে আমি এখানে একা এসেছি। তখন সেই নিনজাটা ইনজুরি অবস্থায় সেখান থেকে পালিয়ে যায়। তো এরপর সাসকে সবাইকে বলে এরকম ভাবে অন্য নিনজারা আমাদের বেশ ধরে আমাদের ধোঁকা দিতে পারে, এর জন্য আমাদের একটা পাসওয়ার্ড তৈরি করা উচিত। তখন সাসকে বলে আমি একবারই বলবো, তখন তোমাদের সেটা মনে রাখতে হবে। তখন সাসকে বলে আমি একটা নিনজা সং জিজ্ঞাসা করব, নিনজা ড্যান্স, যেটার জবাব হবে ওকিমারা
সুযোগ যেখানে শত্রুরা বড় নম্বরে ট্যাগ করেছে, একটা শান্ত জায়গায় যেখানে কোনো লুকানোর জায়গা নেই, আর একজন শিনোবিকে জানা উচিত যে সঠিক সময় কি, তখন শত্রুরা দুর্বল হয়েছে অথবা অপরিচিত। তখন আমরা দেখি এই সব কিছু কে যেন আন্ডারগ্রাউন্ড থেকে পাইপ দিয়ে শুনছে। তো পাসওয়ার্ড সাকুরা তো মনে করে নিয়েছিল, কিন্তু নারুটো ঠিক মতে মনে করতে পারছিল না। তখন ও সাসকে বলে পাসওয়ার্ডটা আরেকবার রিপিট করতে। সাসকে বলে না, আর হবে না, একবারই। তো এরপর আমরা দেখি একটা শুরিকেন নারুতোর গাল গ্যাসে বেরিয়ে যায়। তখন অনেক জোরে বাতাস আসতে থাকে। তখন সাসকে বলতে থাকে এটা কি আবার নতুন কোনো শত্রু নাকি। তো এরপর বাতাস কমে যায়। তখন আমরা সেই লম্বা জীবওয়ালা আজব নিনজাগুলোকে দেখতে পাই। তখন সাসকে একটা জারের পেছনে লুকিয়েছিল। তখন সেখানে সাকুরা আসে। তখন সাসকে বলে দূরে থাকো, আগে পাসওয়ার্ড বলো। তখন সাকুরা পাসওয়ার্ড বলে। তো এরপর সেখানে নারুতোও চলে আসে, আর সাসকে নারুতোকে পাসওয়ার্ড জিজ্ঞাসা করে। তখন নারুতো পাসওয়ার্ডের উত্তর ঠিক মতো বলে দেয়। তখন সাসকে নারুতোর উপরে কোনায় শুরিকেন দিয়ে হামলা করে, যেটা নারুতো ডস করে ফেলে। তখন সাকুরা সাসকে বলে তুমি নারুতোর উপরে হামলা করছো কেন। তখন সাসকে বলে এত বড় পাসওয়ার্ড নারুতো কোনোদিনও মনে রাখতে পারবে না, এমনকি ও তো বলেছিল পাসওয়ার্ড ভুলে গেছে। তখন আমরা দেখি নারুতো ট্রান্সফর্ম হয়ে সেই লম্বা জীবওয়ালাটা হয়ে যায়। তখন সেই নিনজা বলতে থাকে ওই ছেলেটা যদি পাসওয়ার্ড মনে রাখতে না পারে তাহলে এত বড় পাসওয়ার্ড রেখেছো কেন। তখন সাসকে বলে কারণ আমি জানতাম কে যেন আমাদেরকে আন্ডারগ্রাউন্ড থেকে আমাদের কথা শুনছে। তখন সেই নিনজা বলতে থাকে এখন আরো বেশি মজা হবে। তো এরপরের সিনে আমরা দেখি নারুতোর জ্ঞান ফিরে আসে। তখন সে সামনে একটা বড় একটা সাপ দেখতে পায়। তখন সেই সাপটা নারুতোকে গিলে ফেলে। অন্যদিকে সেই নিনজাটা সাসকেকে স্ক্রলটা দেখিয়ে বলতে থাকে তোমার এটাই প্রয়োজন তাই না। তখন ও সেই স্ক্রলটাকে গিলে ফেলে আর ভয়ঙ্কর ভাবে সাসকে আর সাকুরার দিকে তাকায়। তখন সেই নিনজা অদ্ভুত একটা গেনজুৎসু অ্যাপ্লাই করে, যার ফলে সাসকে এবং সাকুরা অনেক ভয় পেয়ে যায়। তখন সাসকে মনে মনে বলতে থাকে আমাদের এখান থেকে পালিয়ে যাওয়া উচিত, না হলে আমরা এখানেই মারা যেতে পারি। অন্যদিকে নারুতো সাপের পেট থেকে বের হওয়ার জন্য কোনায় মারে, কিন্তু তারপরও বের হতে পারছিল না। অন্যদিকে সাসকে নিজের সর্বশক্তি ব্যবহার করে মুভ করার চেষ্টা করে, কিন্তু সে নড়তেও পারছিল না। কিন্তু তারপরও সাসকে কোনো মতে নিজের হাতে একটা কোনায় নেই আর দাঁড়িয়ে যায়। তখন সেই নিনজাটা বলতে থাকে তুমি একটা কোনায় নিয়ে কি আর করবে। সাসকে দাঁড়িয়ে ছিল। তখন সেই নিনজা একটা কোনায় বের করে বলতে থাকে আমি তোমাদের কষ্ট কম দিয়ে মারবো। তখন সে দুইটা কোনায় সাকুরা এবং সাসকের দিকে মারে। অন্যদিকে নারুতো এখনো সাপের পেটের ভিতরে ছিল। তখন সে বলতে থাকে আরে আমার তো এখনো সাসকের সাথে হিসাব কিতাব বাকি আছে, আমি এখন মরতে পারি না, আমাকে বাঁচতেই হবে, এর থেকে আমাকে বের হতে হবে। অন্যদিকে সেই নিনজা সাসকে আর সাকুরাকে মারতে যায়, কিন্তু তখন সে দেখে সেখানে মাটিতে শুধু রক্ত আর রক্ত। তো ফ্ল্যাশব্যাক দেখে আমরা জানতে পারি সাসকে কোনাইটাকে নিজের পায়ে মেরেছিল যাতে করে ও গেনজুৎসু থেকে বের হয়ে আসতে পারে। তো গেনজুৎসু থেকে বের হয়ে আসার পর ও সাকুরাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন সেই নিনজা বলতে থাকে এইটা কোনো নরমাল শিকার নয়, এখন আরো বেশি মজা হবে। তখন সে অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে নারুতো অনেকগুলো শ্যাডো ক্লোন বানায়, যার ফলে সাপের পেট ফেটে যায় আর সে বাহিরে বেরিয়ে আসে। আর অন্যদিকে সাসকে আর সাকুরা একটা গাছের উপরে লুকিয়ে ছিল। তখন সাসকে মনে মনে বলতে থাকে এই নিনজাটা কোনো পেতনির থেকে কম নয়। তখন ওদের অবস্থা অনেক 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 খারাপ ছিল। তো এরপর সেখানে একটা সাপ চলে আসে আর ওদের উপরে হামলা করতে যায়। তখনই সাসকে সাপটার দিকে অনেকগুলো শুরিকেন ছুঁড়ে মারে, যার ফলে সাপটা মারা যায়। কিন্তু তখনই সেই সাপটার পেট থেকে সেই নিনজাটা বের হয়ে আসে। তখন সেই নিনজাটা বলতে থাকে শিকারকে তার শিকারের সামনে দাঁড়িয়ে থাকা উচিত নয়। তখন সেই নিনজাটা সাপের মতো গাছের উপরে উঠতে থাকে যেখানে সাসকে ছিল। তখন কে যেন দূর থেকে কিছু কুনায় আর শুরিকেন ছুঁড়ে মারে। তখন নিনজাটা থেমে যায়। তখন আমরা দেখতে পাই শুরিকেনটা আর কেউ না বরং নারুতো ছুঁড়েছিল। তখন নারুতো সাসকের কাছে মাপ চায় আর বলে দুঃখিত, আমি পাসওয়ার্ডটা ভুলে গিয়েছিলাম। আর এরই সাথে আমাদের 28 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। তো দৈনন্দিন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।
হে হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুতো ক্লাসিকের 29 নম্বর এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আগের এপিসোডগুলো যারা এখনো দেখেননি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিংক দেওয়া আছে, দেখে নিবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখি সাসকে নারুতোকে বলতে থাকে, আমি জানি তুমি আমাদের বাঁচাতে এসেছো, কিন্তু ভালো হবে তুমি এখান থেকে পালিয়ে যাও, কারণ নিনজাটা আমাদের থেকে অনেক বেশি পাওয়ারফুল। অন্যদিকে সেই নিনজা মনে মনে বলতে থাকে, ও আমার জায়ান্ট স্নেককে কিভাবে হারিয়ে দিল। এদিকে নারুতো বলতে থাকে, এই নিনজাটাকে দেখতে সাপের মতো লাগছে। অন্যদিকে সাসকে মনে মনে বলতে থাকে, নারুতো পরিস্থিতিটা সবসময় আরো বেশি খারাপ করে দেয়। তখন সাসকে কিছু চিন্তা করে আর বলতে থাকে, হ্যাঁ এটাই ঠিক হবে। তখন সে ওই স্ক্রোলটাকে বের করে সেই নিনজাটাকে বলতে থাকে, তুমি এই স্ক্রোলটা নিয়ে নাও আর আমাদেরকে যেতে দাও। তখন সেই নিনজা বলতে থাকে, তুমি বুঝলা না তো। তখন নারুতো সাসকেকে এমনটা করতে মানা করে, কিন্তু সাসকে নারুতোর কথা শুনে না আর স্ক্রোলটাকে সেই নিনজার দিকে ছুড়ে দেয়। তখন নারুতো স্ক্রোলটাকে ক্যাচ করে ফেলে আর সাসকেকে অনেক জোরে একটা ঘুষি মারে। তখন সাসকে বলতে থাকে, তুমি এসব কি করছো? তখন নারুতো বলতে থাকে, আমি পাসওয়ার্ড ভুলে গেছি, এই জন্য আমি নিজেকে আসল নারুতো হিসেবে প্রমাণ করতে পারছি না। কিন্তু এখন আমি এটা বুঝে গেছি যে তুমি আসল সাসকে না, কারণ সাসকে কোনোদিনও এত ভীতু ছিল না। তখন সাসকে বলে, কি বলছো তুমি? আমি আসল সাসকে? তখন নারুতো বলতে থাকে, আসল সাসকে যতই খারাপ পরিস্থিতি হোক না কেন ও কোনোদিনও ভয় পায় না। আর কি গ্যারান্টি আছে এই স্ক্রোলটা নেওয়ার পর ওই নিনজা আমাদেরকে ছেড়ে দিবে? তখন সেই নিনজা বলতে থাকে, তুমি ঠিকই বলেছো, আমি তোমাদের মেরে এই স্ক্রোলটা নিতে পারি। তো এরপর সেই নিনজা নিজের কবজি উঁচু করে যেখানে একটা চিহ্ন আঁকা ছিল, তখন সেই চিহ্নের রক্ত দিয়ে একটা দাগ কাটে আর বলতে থাকে, সামানিন জুৎসু। তখন সেইখানে অনেক বড় একটা সাপ চলে আসে। তো পরবর্তী সিনে আমরা দেখি একদল জিওনি নিনজা স্কোয়াড 3টা ডেড বডি খুঁজে পায়। তাদেরকে কোনো সেকেন্ড ফর্ম জুৎসু দিয়ে মার্ডার করা হয়েছে। তখন একজন নিনজা বলতে থাকে, আমাদের তাড়াতাড়ি আনকুকে ইনফর্ম করতে হবে। এখানে শুরুতেই অনেক বড় ঝামেলা ঘটে গেছে। তখন জিউনিন নিনজাটা আনকুকে ইনফর্ম করে। তখন আনকু ক্রাইম সিনে এসে অবাক হয়ে যায়। তখন একজন জিউনিন বলতে থাকে, এদেরকে এদের পরিচয়পত্র অনুযায়ী এর গ্রান্স ভিলেজ থেকে এসেছিল জিউনিন এক্সাম দেওয়ার জন্য। তখন আনকু দেখতে পায় এদের চেহারা নেই। তখন সে মনে মনে বলতে থাকে, এদের চেহারা মনে হয় গলিয়ে দেওয়া হয়েছে। তখন আনকু নিজের গাড়ে হাত দিয়ে বলতে থাকে, এটা মনে হয় ওই লোকটারই কাজ, কিন্তু এই লোকটা জিউনিন এক্সামে কি করছে? তখন আনকু জিউনিন নিনজাদের সেই ডেড বডি গুলো পরিচয়পত্র দেখতে চায়। তখন আনকু বলতে থাকে, এটাই তো সে যে আমাকে কোনায় তুলে দিয়েছিল। তখন আনকু অনেক ঘাবড়ে যায় আর জিউনিন নিনজাদের বলতে থাকে, স্টুডেন্টরা অনেক বড় বিপদে আছে, তোমরা এইসব কিছু থার্ড হুকাগিকে ইনফর্ম করো আর একজন ব্যাকপোস্টের একটা স্কোয়াডকে ফরেস্ট অফ ডেথের দিকে আসার জন্য ইনফর্ম করো। তো এরপর আনকু আবারও গাড়ে হাত দিয়ে বলতে থাকে, এই লোকটা আবারও ফিরে এসেছে। অন্যদিকে সেই নিনজা নিজের সাপ দিয়ে নারুটোর উপরে হামলা করে। তখন নারুটোর চোখ লাল হয়ে যায়। এইটা দেখে সেই নিনজা বলতে থাকে যে এটাই মনে হয় সে নিনজা। অন্যদিকে নারুতো আগের থেকে বেশি পাওয়ারফুল হয়ে যায় আর সাপের উপরে স্ট্রংলি আক্রমণ করতে থাকে। এইটা দেখে সাসকে আর সাকুরা অবাক হয়ে যায়। অন্যদিকে সেই নিনজা নারুটোর উপরে আগুন দিয়ে হামলা করে, যার ফলে নারুটো অনেক দূরে গিয়ে পড়ে। তখন সেই নিনজা বলে, কোনো সন্দেহ নেই যে এই ছেলেটাই সেই ছেলে। তো এরপর সাপটা সাসকের উপরে হামলা করে, কিন্তু তখন মাঝখানে নারুটো চলে আসে আর সাসকেকে বাঁচিয়ে নেয়। আর সাসকের দিকে নারুটো তাকিয়ে বলতে থাকে, সাসকে তুমি না আগে কত চাপাবাজি করতা, এখন কি হলো? তো এরপর সে নিনজা নারুটোকে উপরে উঠিয়ে নেয় আর বলতে থাকে, আমি বিশ্বাস করতে পারছি না যে নাইনটেলস ফক্সওয়ালা ছেলেটা এখনো বেঁচে আছে। তখন ও একটা সিলিং জুৎসু অ্যাপ্লাই করে, যার ফলে ওর সবগুলো আঙ্গুল থেকে বেগুনি কালারের ওরা বের হতে থাকে। তো এরপর ও নারুটোর পেটে দেখে সেখানে একটা ট্যাটুর মতো আঁকা ছিল। তখন সে নিনজা নারুতোকে বলতে থাকে, তুমি যখন এক্সাইটেড হয়ে যাও তখন নাইনটেলস এর চাকরা রিলিজ হতে থাকে। তো এরপর সে নিনজা নারুতোর নাইনটেলস কে হোল্ড করা সিলটাকে লুজ করে ফেলে, যার ফলে নারুতো অজ্ঞান হয়ে যায়। তখন সে নিনজা হেভেন স্ক্রোলটা বের করে আর নারুতোকে অনেক দূরে ছুঁড়ে মারে। তো এরপর সাকুরা বলতে থাকে, নারুতো যেমনই হোক না কেন ও ভীতু না। তখন সাসকের নিজের ভাইয়ের
ভাইয়ের কথা মনে পড়তে থাকে, যেখানে ওর ভাই ওকে বলেছে তোমাকে ঘৃণা করা শিখতে হবে। তো এরপর সাসকে নিজের শারিঙ্গান অ্যাক্টিভেট করে, তখন ওর চেহারা থেকে ভয় চলে যায় আর সে লড়াই করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায়। আর এর সাথে এই এপিসোডটার সমাপ্তি হয়। তো নেক্সট এপিসোডে কি হবে তা জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডাম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুতো ক্লাসিকের 30 নম্বর এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আগের এপিসোডগুলো যারা এখনো দেখেননি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিংক দেওয়া আছে, দেখে নিবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখি সেই নিনজা সাসকের সাথে লড়াই করতে চায়, কারণ ও সাসকের পাওয়ারকে টেস্ট করতে চায়। তো এরপর ওদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তখন সাসকে মনে মনে বলতে থাকে, আমি যদি ওর সাথে ফাইট করতে ভয় পাই তাহলে আমি আমার ভাইকে কিভাবে হারাবো। তো এরপর ওদের দুজনের মধ্যে ব্যাক টু ব্যাক কমব্যাক হতে থাকে। তখন সেই নিনজা অনেক স্পিডে সাসকের চারদিকে ঘুরতে থাকে, কিন্তু সাসকে ওর শারিঙ্গানের সাহায্যে সবকিছু ভালো মতো দেখতে পারছিল। তখন ও নিজের ফায়ারবল জুৎসু দিয়ে অ্যাটাক করে। তো পরবর্তী সিনে আমরা দেখি আনকো মনে মনে বলতে থাকে, এইবার এই লোকটার জিউনিন এক্সামে আসার কারণটা কি। তখন ও আবারও বলে, এইবার যদি ওর সাথে আমার দেখা হয় তাহলে আমি ওর সাথে আমার সবগুলো হিসাব কিতাব মিটিয়ে নেব। অন্যদিকে সেই নিনজা আর সাসকের মধ্যে সমান সমান লড়াই হচ্ছে। তখন সাসকে সেই নিনজাকে হেড গ্রাউন্ড অ্যাটাক করে, যার ফলে সেই নিনজার মাথাটা মাটিতে ঝুঁকে যায়। কিন্তু পরে আমরা দেখতে পাই যে এটা একটা সাবস্টিটিউশন জুৎসু ছিল, আর কোথা থেকে যেন অনেকগুলো শুরিকেন সাসকের উপরে বৃষ্টির মতো পড়তে থাকে। তখন সাসকে তার সাহায্যে এক গাছ থেকে অন্য গাছে চলে যায়, কিন্তু তখনই সেই নিনজা কোথা থেকে যেন এসে সাসকে জুড়ে একটা ঘুষি মারে, যার ফলে সাসকে নিচে পড়ে যায়। তখন সেই নিনজা নোটিস করে যে সাসকে ওর পেছনে 3টা বোম লাগিয়ে দিয়েছে। তখন সেই নিনজা বোমগুলো সরাতে গিয়ে নিচে পড়ে যায়। তখন সাসকে সুযোগ বুঝে সেই নিনজাকে তারের সাহায্যে গাছে বেঁধে ফেলে আর ড্রাগন ফায়ার বল জুৎসু অ্যাপ্লাই করে, যার ফলে সেই নিনজা পুরোপুরি ভাবে জ্বলতে থাকে। তখন সাসকে আর সাকুরা মনে মনে বলতে থাকে, ওর কাহিনী মনে হয় এখানেই শেষ। কিন্তু এই নিনজা তারগুলো সরিয়ে আসতে থাকে আর ওদের দুজনকে প্যারালাইজ করে দেয়। তখন সেই নিনজা বলতে থাকে, আমি ভাবতেও পারিনি তুমি এত কম বয়সে এত বেশি চাকরা ব্যবহার করতে পারবে। তখন আমরা দেখতে পাই সেই নিনজার বাহিরে স্কিন গলতে থাকে আর ভেতরের থেকে সাদা স্কিন দেখা যাচ্ছে, আর ওর গলাও মেয়ে থেকে পরিবর্তন হয়ে ছেলেদের মতো হয়ে যাচ্ছে। আসলে বন্ধুরা, এটাই হলো সেই মাদার টোস্ট যে গ্রাস ব্লিজের নিনজাদের মেরে ওদের চেহারা খুলে ফেলেছিল। তখন ও বলতে থাকে, আমি ডিসাইড করে ফেলেছি যে আমার সাসকে কে লাগবে। তখন ওর হেডবেলটা খুলে ফেলে, যেখানে আমরা সাউন্ড ব্লিজের লোগো দেখতে পাই। তখন ও বলতে থাকে, তুমি আসলে ইতাচি উচিহার ভাই। ইতাচি শারিনগানের থেকে তোমার শারিনগানে বেশি পাওয়ার আছে। তখন সাসকে বলতে থাকে, তুমি আসলে কে? তখন সেই নিনজা বলতে থাকে, আমার নাম উরুচিমারু, আর তুমি যদি আমার সাথে আবারও দেখা করতে চাও তাহলে তোমাকে সেই টেস্টের টপ পর্যন্ত যেতে হবে। উরুচিমারু আরো বলে, জিউনিন এক্সামে যে 3জন সাউন্ড নিনজা এক্সাম দিচ্ছে ওরা আমাদের লোক, আর ও সাসকে কে ওই 3জনকে হারাতে বলে। এর পাশাপাশি ও সেই স্ক্রোলটাকে জ্বালিয়ে দেয়। তখন সাকুরা বলে, আমরা আবারও তোমার সাথে দেখা করতে চাই না। তখন উরুচিমারু নিজের গলা লম্বা করে সাসকের গলায় কামড় দেয়, যার ফলে সেখানে একটা চিহ্ন আসে। তখন সাকুরা বলে, তুমি সাসকের সাথে কি করছো? তখন উরুচিমারু বলে, এটা আমার তরফ থেকে সাসকের জন্য একটা গিফট। তখন সে আরো বলে, এখন সাসকে পাওয়ারফুল করার জন্য আমার কাছে অবশ্যই আসবে। তো এরপর উরুচিমারু সেখান থেকে চলে যায়। তো পরবর্তী সিনে আমরা দেখি আনকো উরুচিমারুকে খুঁজছে। তখন উরুচিমারু হঠাৎ করে আনকুর সামনে চলে আসে আর বলতে থাকে, অনেকদিন পর তোমার সাথে দেখা হলো আনকু। তখন আনকু বলতে থাকে, উরুচিমারু একজন এস ক্লাস এনিমি আর ও আমাদের হিট লিস্টেও আছে। এখন আমি ওকে মেরে ফেলবো, আর এতে যদি আমার নিজের জীবনও চলে যায় তাহলে কোনো সমস্যা নেই। তখন ওদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। তো এরপর লড়াইয়ের এক পর্যায়ে আনকু উরুচিমারুকে এক জায়গা থেকে আটকে ফেললি আর একটা স্পেশাল জুৎসু অ্যাপ্লাই করতে যায়। তখন উরুচিমারু বলে, তুমি কি সেই জুৎসুটা এক্সিকিউট
এক্সিকিউট করতে যাচ্ছ, তখন আনকু বলতে থাকে এখন আমরা একসাথে মরতে চলেছি। কিন্তু তখন উরুচিমারু পেছন থেকে ডেকে বলে আনকু তুমি সুইসাইড কেন করছো? তখন আমরা দেখি আনকু যাকে আটকেছিল সেটা উরুচিমারুর একটা সাবস্টিটিউশন জুৎসু ছিল। তখন উরুচিমারু আনকুকে প্যারালাইজ করে ফেললি। তখন ওদের দুজনের কথার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি আনকু এক সময় উরুচিমারুর স্টুডেন্ট ছিল। তখন আনকু জিজ্ঞাসা করে তুমি কি এখানে থার্ড হুগাগিকে মারতে এসেছো? তখন উরুচিমারু বলে না, আর বলে এই কাজের জন্য আমার কাছে এখন পর্যন্ত সেই পরিমাণে লোক নেই। তো এরপর আনকুর গলায় ব্যথা হতে থাকি। তখন আমরা আনকুর গলায়ও সেই চিহ্নটা দেখতে পাই, যে চিহ্নটা আমরা কিছুক্ষণ আগে সাসকের গলায়ও দেখেছিলাম। তখন সেই উরুচিমারু বলে আমি তো মার্কটা সাসকে কেউ দিয়েছি। তখন আনকু বলে তার মানে সাসকে আর বেশি দিন বাঁচতে পারবে না, তাই না? তখন উরুচিমারু বলে ওর বাঁচার সুযোগ 10-এর ভেতরে 1% খালি। তো এরপর উরুচিমারু সেখান থেকে যেতে শুরু করে, আর যাওয়ার আগে বলতে থাকে তুমি এই জিউনিন এক্সামটা ক্যান্সেল করার বোকামিও করো না, কারণ আমার 3জন লোক এই জিউনিন এক্সাম দিচ্ছে, আর এই জিউনিন এক্সাম যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমি এই লিবলিজকে ধ্বংস করে ফেলবো। তখন ও সেখান থেকে চলে যায়। তো পরবর্তী সিনে আমরা দেখি রকলির টিম এক জায়গায় বসে ডিসকাস করছে। তখন নিজি বলে রাতের সময় বেশিরভাগ টিম আরাম করছে, এটাই সঠিক সময় আমাদেরকে এক্সিকিউট করার জন্য। তখন নিজি বলে আমরা 3জন ভিন্ন ভিন্ন জায়গায় যাব, আমাদের হাতে যদি কিছু না আসে তাহলে আমরা কালকে সকালে এখানেই ফিরে আসব। অন্যদিকে সাসকে আর নারুটো অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন সাকুরা বলতে থাকে এখন আমাকে এই দুজনকে প্রটেক্ট করতে হবে, আর এই সবকিছু সাউন্ড ব্লেজের নিনজারা দূর থেকে দেখছিল। তখন ও ওর বাকি টিমমেটদের বলতে থাকে উরুচিমারু আমাদের যেমনটা বলেছে আমাদের তেমনটাই করতে হবে, আমরা সকাল হলেই ওদের উপরে অ্যাটাক করব, আর আমাদের টার্গেট হবে একমাত্র সাসকে। আর এর সাথে এই এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। তো নেক্সট এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।